আচ্ছা, আজকে আপনাদের গতকাল হচ্ছে মিনিটাস 2 শেষ হয়েছিল। মিনিটাস 2 এর পরে আজকে যাব। তার আগে জামিল ভাই আমাকে বললো যে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিল। আপনারা কি সেটা দেখেছেন? মিনিটাস 2 এর 37 নম্বরে, 37 মেবি নাকি 37 নম্বর। সেন্টেন্স কেন হয়েছিল বা এখানে দ্যাটের পরে দুইটা ক্লজ কিভাবে আছে সেটা জামিল ভাই আপনাদেরকে দেখতে বলেছিল। আপনারা কি দেখেছেন? আপনাদের মধ্যে যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হবেন তাদেরকে বলতেছি যে আপনাদেরকে একটা জিনিস যদি দেখতে বলা হয়, আপনারা যদি এর পরের দিন সেটা না দেখেন, আমিও একবার বলেছিলাম যে আর্থের আগে কখন দি বসে কখন দি বসে না সেটা দেখতে বলেছিলাম, সেটাতেও আমি কোনো রেসপন্স পাইনি। সো আপনারা এটা না দেখেন তাহলে সেক্ষেত্রে এটার এক্সপ্লেনেশন দেওয়া হবে হবে না। সো কাইন্ডলি আপনারা এটা দেখবেন, কি পেয়েছেন সেটা বলবেন, তারপর আমরা এটা এক্সপ্লেনেশন দেবো। নাও, মুভিং অন, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস শুরু করার আগে আমি একটা ডক ফাইল ওপেন করে এখানে কিছু জিনিস জিজ্ঞাসা করি। এই সেন্টেন্স আর প্যাসিভ কি হবে? সেটার রিসিভ হয় না। প্যাসিভ হয় না, কেন হয় না? আমাদের হচ্ছে ইনে কমপ্লিমেন্টারিও নাই, অবজেক্টও নাই। কমপ্লিমেন্টও নাই, অবজেক্টও নাই। কমপ্লিমেন্ট থাকলে হতো। এখন হবে? না, এখনো তো হবে না। হবে না। কেন হবে না? অবজেক্ট নাই কোন। এর আগের যে কোয়েশ্চেন উত্তরটা পেয়েছি ওইটার ভিতরে একটা জিনিস যুক্ত করা ছিল, এই কারণে আমি কমপ্লিমেন্টারি এক্সাম্পল দিলাম। আমাদেরকে অবজেক্ট যেটা দেখিয়েছিল, অবজেক্ট সেন্টেন্সে থাকতে হবে, আদারওয়াইজ প্যাসিভ করা যাবে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার কথা যদি ভেঙে যায়, যদি ক্লিয়ারলি বুঝতে না পারেন তাহলে আমাকে বলবেন। আচ্ছা, ভাইয়া প্রথমটা কি বলেছেন? আরেকটা বিষয় হচ্ছে, প্রথমটা বলেছি যে সেন্টেন্সে অবশ্যই অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট ছাড়া প্যাসিভ ভয়েস হবে না। আচ্ছা, তো আমাদের ভিতরে একটা জিনিস আছে, ওই যে ছোটবেলায় আমরা যখন স্কুল বা কলেজে আমরা যখন কম্প্রিহেনশন করতাম, কম্প্রিহেনশনের অ্যান্সার যখন লিখতাম, তখন আমাদেরকে বলা হতো যে কম্প্রিহেনশনের ভিতরে যেটা থাকবে সেইভাবে উত্তরটা না লিখে জিনিসটাকে একটু ঘুরিয়ে লেখার জন্য। তো ঘুরিয়ে লেখা সবচেয়ে সহজ উপায় ছিল আমাদের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করে দেওয়া, এক। আর দুই নাম্বার হচ্ছে, আমরা ট্রান্সফরমেশন শিখে এসেছি। আপনাদের মধ্যে অনেকে হয়তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন, তো তারাও ট্রান্সফরমেশন করেছেন। সেই ট্রান্সফরমেশনের ভিতরেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা আমাদের স্কুল কলেজগুলোতে শেখানো হয়। তো মাথায় রাখবেন,
ইংলিশ গ্রামারে আপনি বিনা কারণে কখনো পেসিভ ভয়েস ইউজ করতে পারবেন না। বিনা কারণে, বিনা কারণে যদি প্যাসিভ ভয়েস ব্যবহার করেন তাহলে সেই সেন্টেন্সটা ভুল হবে। আপনারা যারা এমএস ওয়ার্ড ব্যবহার করেন কিরকম ভাই? তারা দেখবেন এমএস ওয়ার্ডের ভিতরে, শেষ করতে দেন উত্তরটা পেয়ে যাবেন। আপনারা কম্পিউটারে যখন ওয়ার্ডের ভিতরে লিখবেন কোনো একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, দেখবেন সেখানে তারা ভুল বলে, অনেক সময় ভুল বলে। মানে হচ্ছে আপনি বিনা কারণে কখনো প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারবেন না, এটাই হচ্ছে কথা। তাহলে প্যাসিভ ভয়েসটা আমি ব্যবহার করলে সমস্যা কি? আমরা অনেক সময় কমপ্লেক্স কে সিম্পল বা সিম্পল কে কমপ্লেক্স, কম্পাউন্ড এই ধরনের ট্রান্সফরমেশন গুলো শিখে আসি। এই টোফেলে আপনাদেরকে রিডান্ডেন্সি বলে একটা জিনিস পড়ানো হবে। অ্যাডভান্স কোর্স করার পরে আপনারা যখন এক্সারসাইজ করতে যাবেন সেখানেও আপনারা এই ভার্বস বা রিডান্ডেন্সি শব্দটার সাথে পরিচিত হবেন। অর্থাৎ যেই কথাটা সহজভাবে বলা যায় সেই কথাটা সহজভাবে বলতে হবে। আমি যদি বলি হানি হ্যাজ সুইট, এই সেন্টেন্সটাকে যদি আমি প্যাসিভ করি তখন আমি লিখবো হানি ইজ সুইট when it is tasted। উপরে যে সেন্টেন্সটা লেখা হয়েছে সেই সেন্টেন্সটা এবং নিচের যে সেন্টেন্সটা, দুটো সেন্টেন্সের ভিতরে কোনো পার্থক্য নেই মিনিং এর দিক থেকে। বাট উপরের সেন্টেন্সটাকেই আমি সেই সেন্সটার নিচে দিয়েছি অনেক বেশি শব্দ ব্যবহার করে। এটা বাংলায় আমরা গ্রামারে পড়ে আসি বাহুল্য দোষ, সেই জিনিসটাই এখানে আসলে কাজ করছে। তো প্যাসিভ ভয়েস করানোর বা প্যাসিভ ভয়েস ইউজ করার রুলস আপনাদেরকে শেখানো হবে, কিন্তু তার মানে এই না আপনি যেই সেন্টেন্সটা সিম্পল ভাবে বলতে পারেন বা অ্যাক্টিভ সেন্সে বলতে পারেন সেই সেন্টেন্সটাকে আপনি শুধুমাত্র একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করার জন্য প্যাসিভ ভয়েস ইউজ করবেন। তো প্যাসিভ ভয়েস ইউজ করাকে যদি আমরা বিভিন্ন ক্ষেত্রে ভুলই বলে থাকি, আমাদের প্যাসিভ ভয়েসটা প্রয়োজন কি? অনেক সময় অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুটা জিনিস আসলে কি দিয়ে বোঝানো হয়। আমি যখন অ্যাক্টিভের কথা বলি তখন আসলে এটা দিয়ে বোঝাই আমি ডুয়ার, অর্থাৎ যে কাজটা করে। আর যখন আমি প্যাসিভ বলি তখন আমি আসলে বুঝাই রিসিভার, অর্থাৎ ভার্বের যে অ্যাকশনটা যে রিসিভ করে। সো যেহেতু আমি বললাম যে আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে অ্যাক্টিভ সেন্সে প্রকাশ করার, সো প্যাসিভটা তাহলে আমরা কখন ব্যবহার করব বা কি কারণে ব্যবহার করব? যেমন আমি যদি বলি এই সেন্টেন্সটা, দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড। এখন এইখানে ডুয়ারটা কে? না, ডুয়ারটা কে? ডুয়ারটা বুঝলাম, পুলিশ। অ্যারেস্ট কে করে? পুলিশ। পুলিশ করতে পারে, র‍্যাব করতে পারে, রাইট? বাট এই সেন্টেন্সের ভিতরে কে অ্যারেস্ট করেছে সেইটার থেকে ক্রিমিনাল যে অ্যারেস্ট হয়েছে এটা মোর ইম্পর্টেন্ট। এই জিনিসটাই আমার আসলে জানা দরকার যে ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে? তারপরে আবার যদি বলি মাই ওয়াচ ওয়াজ স্টোলেন, এখানে আমার ঘড়িটা কে চুরি করেছে? চোর চুরি করেছে। কিন্তু চোরের নাম তো আমি জানি না, মানুষটাকে আমি চিনি না, ঠিক রাইট? মানে কে করছে সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে আমার ঘড়িটা এখন আমি পাচ্ছি না। অর্থাৎ ডুয়ার কে সেটা আমি জানি না। এই দুটো ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন রিসিভার অফ দ্য অ্যাকশন ইজ দ্য মেইন কনসেন্ট্রেশন, ডুয়ার না, রিসিভার অফ দ্য অ্যাকশন ইজ দ্য মেইন কনসেন্ট্রেশন।
যেমন আবার যদি বলি স্যার ডুয়ার মানে কি বলছিলেন? হচ্ছে ডুয়ার মানে হচ্ছে ভার্বটাকেও আমি বলছি ক্রিয়া। সো ডুয়ার মানে হচ্ছে ভার্ব এর মেইন যেই কাজটা করে তাকে আমরা ডুয়ার বলি। যেমন আমি যদি বলি আই প্লে ক্রিকেট, সেখানে আই হচ্ছে ডুয়ার, অর্থাৎ আমি ক্রিকেটটা খেলছি। যেমন এখানে বলছি দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড, এখানে ভার্বটা কি তাহলে অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কি গ্রেফতার করা। রিসিভারটা কি তাহলে স্যার? বুঝাচ্ছি। তো এখানে অ্যারেস্ট যখন আমি বলছি এটা মানে কি গ্রেফতার করা, তো গ্রেফতার করার কাজটা কে করবে? পুলিশ বা র্যাব, এর হচ্ছে ডুয়ার। আর গ্রেফতারটা হবে কে, মানে অ্যাকশনটা রিসিভ করবে কে? ক্রিমিনাল। তো ক্রিমিনাল হচ্ছে রিসিভার। মাই ওয়াচ ওয়াজ স্টোলেন, স্টোলেন মানে কি চুরি হওয়া, তাই না, চুরি করা। সো এখানে চুরি করেছে কে? চোর, থিফ। আর চুরি হয়েছে কি? আমার ওয়াচ। সো আমার ওয়াচ হচ্ছে এখানে রিসিভার। তো একই রকম আমাদের কোন একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের ভিতরে কেউ এসে বললো কাকে ইনভাইট করা হয়েছে, তো ইনভাইট তো আমরাই করেছি, তাই না? কিন্তু সেখানে আসলে কাকে ইনভাইট করা হয়েছে সেটা বেশি ইম্পর্টেন্ট, তাই আমি বললাম চেয়ারম্যান হ্যাজ বিন ইনভাইটেড। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমরা যখন কোনো, এটা হচ্ছে রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, আপনারা যখন কোনো কিছু লিখবেন তখন ট্রাই টু রাইট ইট ইন অ্যাক্টিভ সেন্স। ইন মোস্ট অফ দ্য সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে লেখার চেষ্টা করবেন। আপনি প্যাসিভ করবেন কখন? প্যাসিভ করবেন যখন আপনি জানেন না আপনার সাবজেক্টটাকে, মানে ডুয়ারটাকে, যখন আপনি জানেন। এবং আপনি প্যাসিভ করবেন কখন? যখন আপনার রিসিভার বা অবজেক্টটাকে আপনার বেশি এমফাসিস করাইতে হবে। আমার এতটুকু কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এখন স্যার রিসিভার মানে কি তাহলে অবজেক্ট কে বোঝাচ্ছে, তাই তো? রিসিভার মানে অবজেক্টকে বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ছোটবেলা থেকেই এই যে ভয়েস চেঞ্জ গুলো করে আসি, বিভিন্ন ভাবে ভয়েস চেঞ্জ করি, বিভিন্ন ভাবে না মানে একভাবেই করি, মানে আমরা রুলস গুলো শিখে আসি। আমরা অক্সিলিয়ারি ভার্ব এটা করতে হবে, যে এরকম করে নিয়ে আসতে হবে, এভাবে আমরা আহ হ্যাঁ এভাবে আমরা ভয়েস চেঞ্জ গুলো করে আসি। এখন আমি ভয়েস চেঞ্জ করার জন্য এখানে ইন টোটাল 5টা রুলস আপনাকে দেখাবো। 5টা না 4টা রুলস দেখাবো। 4টা রুলস দেখালেই, এই 4টা রুলস আপনারা ব্যবহার করলেই যে কোনো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারবেন। সো রুল নাম্বার 1, এটা আপনাদের টোফেলে দেওয়া আছে। আমি টোফেলেরটাতেই একটু ভাষাগত পরিবর্তন করে এখানে দেখাচ্ছি, তারপরে আমরা টোফেলের বইতে গিয়ে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো রুল নাম্বার 1-এ আমি যেটা করব, আমার সেন্টেন্সের অবজেক্ট will be subject, position, and subject will be in object position. এটা আমরা সবাই জানি, প্যাসিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্টকে অবজেক্ট করি এবং অবজেক্টকে সাবজেক্ট করি। ভাইয়া যেহেতু আমি ফন্টটা একটু অ্যাকশনটাকে বড় ঘুরিয়ে করলে দিচ্ছি, ভালো হয়, ফন্টটা একটু বড় করলে ভালো হয়। আচ্ছা। এরপরে এখন ঠিক আছে? এখন ঠিক আছে আশা করি। জি স্যার ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে। তারপরে হ্যাঁ রুল নাম্বার 2, রুল নাম্বার 2-তে হচ্ছে আপনার যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে সেন্টেন্সে, সেই অক্সিলিয়ারি ভার্বটাকে নতুন যে সাবজেক্ট পজিশনে আমি অবজেক্টটাকে বসিয়েছি সেটার পরে নিয়ে আসতে হবে অ্যাকর্ডিং টু দ্য নিউ সাবজেক্ট। সো
if there is any auxiliary verb that verb will be placed after new subject according to its person. If there is an auxiliary verb, that verb will be placed after new subject according to its person. এটার মানে কি? দেখেন সেন্টেন্সটা, একটা সেন্টেন্স লিখি, my parents have bought me a bike. অথবা এখানে দুইটা অবজেক্ট যেহেতু আছে আমি একটা অবজেক্ট নিয়ে আসি, my parents have bought a bike. এই যে আমার দুইটা আমি এখানে অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে my parents হচ্ছে সাবজেক্ট আর এ বাইক হচ্ছে অবজেক্ট। সো আমার রুল নাম্বার 1 অনুসারে যেটা করতে হবে, এই এ বাইকটাকে আমার সাবজেক্ট পজিশনে বসাতে হবে। তো তখন আমার সেন্টেন্সটা কি হবে? তখন আমার সেন্টেন্স এখানে মাই প্যারেন্টস এর জায়গায় এ বাইক হবে এবং এ বাইকের জায়গায় মাই প্যারেন্টস হবে। এখানে আরো কিছু চেঞ্জ করতে হবে সেন্টেন্সটাকে পুরো কারেক্ট করার জন্য, পুরো ভিডিওগুলো দেখবেন আস্তে আস্তে। তো রুল নাম্বার 1 এ আমি যেটা করলাম, এ বাইক আর মাই প্যারেন্টস এই দুটোকে আমি এক্সচেঞ্জ করে দিলাম। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আশা করছি। তারপরে আমি বলেছি যদি আমার সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে, এইখানে এই সেন্টেন্সে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? হ্যাভ আছে। তাহলে আমি বলেছি if there is an auxiliary verb, that verb will be placed of the new subject according to its person. কেন? কারণ এই যে হ্যাভটাকে আমি বসালাম ঠিক আছে, কিন্তু হ্যাভটা কি বাইকের সাথে যায়? না, যায় না না। হ্যাজ না স্যার হ্যাজ হবে। হবে তখন হ্যাজ হবে। হ্যাঁ স্যার। সো আমি রুল নাম্বার 2টা কমপ্লাই করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে আমাকে একটা বি নিয়ে আসতে হবে, একটা বি ভার্ব নিয়ে আসতে হবে। প্লেস আ বি আফটার auxiliary verb place the be after auxiliary verb. Form of this be should be according to the main verb of active sentence. আমার যে অ্যাক্টিভ সেন্টেন্সটা ছিল, অর্থাৎ মাই প্যারেন্টস হ্যাভ বট এ বাইক যখন আমি বলছি, তখন এই মাই প্যারেন্টস এর পরে মূল ভার্ব কি ছিল? এখানে মূল ভার্ব কি ছিল? বট বট ছিল। বটটা কোন ফর্মে ছিল? ফার্স্ট প্রবলেম First. পাস্ট পার্টিসিপল ফর্মে, পাস্ট ফর্মে না, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে যে বটটা আছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। সো আমি এখানে একটা বি বসাবো, রাইট?
এবং সেই বিটা কোন ফর্মে বসবে আমি বলেছি, মেইন যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্স অর্থাৎ অ্যাক্টিভ সেন্সে যেই সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সের মূল ভার্বটা যেই ফর্মে আছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে যেহেতু আছে, সুতরাং আমি এই বিটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব। তো তখন আমার সেন্টেন্সটা হলো, এ বাইক হ্যাজ বিন বট মাই প্যারেন্টস, রাইট? এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, লাস্ট যে রুলসটা আছে সেই রুলসটা এই পার্টিকুলার সেন্টেন্সের জন্য, সরি সেকেন্ড লাস্ট রুল, এরপর আরেকটা আছে। রুল নাম্বার 4 এ যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমার যেই প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্সটা হলো সেই সেন্টেন্সটায় যে মূল ভার্বটা থাকবে, মেইন ভার্বটা থাকবে, এটা সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। সো মেইন ভার্ব of the sentence will always be in past participle form. আমার একটা ফোন আসছে, একটু লাইনে থাক। Sorry. So main verb of the sentence will always be in past participle form. এই সেন্টেন্সের ভিতরে যেহেতু আমার মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মেই আছে, সো এখানে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। সো এই জায়গায় আমার এই সেন্টেন্সটা যেটা এখানে আমি ফাইনালি লিখেছি সেটাই আমি এখানে লিখতে পারি। সো আমার সেন্টেন্সটা হবে, বাইক হ্যাজ বিন বট মাই প্যারেন্টস। এন্ড রুল নাম্বার 5 হচ্ছে, হ্যালো স্যার, জি বলেন। ওই যে রুল নাম্বার 4 এ যে বলেন মেইন ভার্ব অফ দ্য সেন্টেন্স মানে উইল হ্যাঁ। বি অলওয়েজ বি ইন পাস্ট পার্টিসিপল, এটা কি মানে সেকেন্ড সেন্টেন্সটার কথা? হ্যাঁ, আমি তো প্যাসিভের রুলস গুলাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাসিভে গিয়ে আপনি পাস্ট পার্টিসিপল ফর্মে দিবেন। ওকে, জি স্যার জি স্যার। ওকে। তারপরে হচ্ছে put a preposition by in front of new object. নিউ অবজেক্ট কেন বললাম? এখন যেহেতু আমি সাবজেক্টকে অবজেক্ট পজিশনে বসিয়ে ফেলেছি এই কারণে। সো এই ক্ষেত্রে আমার সেন্টেন্সটাকে ফাইনালি যেটা আমি চেঞ্জ করব, আমি এখানে মাই প্যারেন্টস এর আগে একটা বাই যুক্ত করব। সো তখন আমার সেন্টেন্সটা হয়ে গেল, বাইক হ্যাজ বিন বট মাই প্যারেন্টস। এই যে 5টা রুলস, এই 5টা রুলস আমি আপনাদের টোফেলটা একটু ওপেন করে দেখাই। এই 5টা রুলস এখানে দেওয়া, ওকে? এই 5টা রুলস একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, বাট এগুলাই দেওয়া আছে। তার সাথে একটা কথা লেখা আছে, this can be eliminated completely if it is not important or is understood. কেন বলা হয়েছে? রিজন হচ্ছে, আপনি যদি নর্মাল ভাবে আপনার প্যাসিভ করতে পারেন
যেভাবে আপনি প্যাসিভ করেন সেভাবে যদি আপনি প্যাসিভ করতে পারেন তাহলে নতুন করে এই জিনিসটা আর মাথার মধ্যে আপনার ঢুকানোর দরকার নেই। তখন কি হবে, কোন একটা সেন্টেন্স প্যাসিভ করতে গেলে আপনার রুল নাম্বার 1-এ ট্যাক্সির কি পড়াইছিল, রুল 2-তে কি পড়াইছিল, এইসব কাজ করতে পারে। বাট কারোর যদি প্যাসিভ করতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এর সাথে আরেকটা জিনিস বলে দিচ্ছি, রুল নাম্বার 5 যেটা বললাম, পুট এ প্রিপোজিশন বাই ইন ফ্রন্ট অফ নিউ অবজেক্ট, এটা কিন্তু সেন্টেন্সে নাও থাকতে পারে। যেমন সেন্টেন্সের ভিতরে দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড, কে করে সেটা লেখা নাই, আমি যদি পুলিশ কথাটা বলি তখন আমি বলবো দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ। মাই ওয়াচ ওয়াজ স্টোলেন, মাই ওয়াচ ওয়াজ স্টোলেন বাই থিফ। সো রুল নাম্বার 5 যেটা আছে এটা অমিটেবল। সো এটা আমি এখানে লিখে দিচ্ছি, দিস ইজ অমিটেবল, এটাকে অমিট করা যায়। সবাই কি এই 5টা রুলস বুঝতে পেরেছেন? জি স্যার। এখন এখন আমরা কয়েকটা সেন্টেন্স দিয়ে জিনিসটা করার চেষ্টা করি। ওকে, প্রথম সেন্টেন্স ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি করি, আমি বলি আই বট আ কার। এই সেন্টেন্সটাকে আমি যদি এই উপরের রুলস দিয়ে করতে চাই তাহলে আমি কি করব? প্রথম কথা হচ্ছে আমি এখানে অবজেক্টকে সাবজেক্ট এবং সাবজেক্টকে অবজেক্ট করব। সো আমার ফার্স্টে এখানে আমাকে লিখতে হবে এ কার, এবং আই এর অবজেক্ট কি হবে? মি। সো আমি রুল নাম্বার 1 কমপ্লাই করলাম। এবার আসতেছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে বলেছে ইফ দেয়ার ইজ এনি অক্সিলিয়ারি ভার্ব দ্য ভার্ব উইল বি প্লেসড অন দ্য নিডস অফ দ্য অ্যাকর্ডিং টু দ্য পারসন। আমার এই সেন্টেন্সে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে? না নাই। স্যার। তো বলেছে ইফ দেয়ার ইজ এনি অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই তাহলে আমার এখানে রুল নাম্বার 2 অ্যাপ্লাই করতে হবে না। তারপরে আসি রুল নাম্বার 3। রুল নাম্বার 3 তে কি বলেছে? প্লেস আ বি, তাই না? একটা বি বসাতে বলেছে, বসালাম। এখন আমাকে বলেছে ফর্ম অফ দিস বি শুড বি অ্যাকর্ডিং টু দ্য মেইন ভার্ব অফ অ্যাক্টিভ সেন্টেন্স। তো আমার অ্যাক্টিভ সেন্টেন্সে মেইন ভার্বটা কি আছে? Past minute. বট আছে, বট হচ্ছে পাস্ট টেন্স। এখন বি এর পাস্ট টেন্স কি হবে? আমার কথা আমি শুনতে পাচ্ছি কি? ডাবল শুনতে। আপনাদের মধ্যে কেউ হয়তো 2টা ডিভাইস নিয়ে কাজ করতেছেন, একই সাথে 2টা ডিভাইস রান করছেন। 2টা ডিভাইস রান করলে এরকম ইকো হয়। তো বট যেহেতু পাস্ট টেন্সে আছে, সো আমার বিটাকে পাস্ট টেন্সে নিতে হবে। সো বি এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, এবং তারপরে বলা হচ্ছে মেইন ভার্ব অফ দ্য সেন্টেন্স উইল অলওয়েজ বি ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমার এখানে মেইন ভার্ব ছিল বট, সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে আমি এখানে বসিয়ে দিলাম বট, এবং লাস্টে একটা বাই লাগাতে হবে মি এর আগে। হয়ে গেল এ কার ওয়াজ বট বাই মি, প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে ইনডিফিনিটের জন্য দেখালাম, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সের উদাহরণ দিয়ে দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস ও পাস্ট কন্টিনিউয়াস। The teacher is teaching the students. এই সেন্টেন্সটার ভিতরে
আমি সাবজেক্ট কি পাচ্ছি? দ্য টিচার। দ্য টিচার। সো দ্য টিচারকে আমি রাখবো হচ্ছে অবজেক্ট পজিশনে এবং দ্য স্টুডেন্টস কে আমি রাখবো সাবজেক্ট পজিশন। তারপরে আমার কাজ হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেই অক্সিলিয়ারি ভার্বটা এনে বসানো। স্টুডেন্টের সাথে কি ইজ বসে? না স্যার। বসাতে হবে আর। আর। আচ্ছা, এরপরে বলা হয়েছে রুল নাম্বার 3 তে একটা বি নিয়ে আসতে। সো আমি বিটা নিয়ে আসলাম। এখন আমার মূল ভার্বটা কোন ফর্মে আছে? আইএনজি ফরম্যাটে আছে, ভার্ব প্লাস আইএনজি। সো আমাকে বিটাকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে যুক্ত করতে হবে। আর কাছ থেকে এত সাউন্ড আসতেছে? মুকসুদুল হাসান। মাকসুদুল হাসান, আপনার কাছ থেকে সাউন্ড আসতেছে অনেক। আপনি অন করলে মনে হচ্ছে কেউ একজন কিছু একটা পড়তেছে পাশে সামথিং। সো আপনি বেটার চ্যাটিং এর মাধ্যমে কমিউনিকেট করেন। দ্য স্টুডেন্টস, এই ইজ যেটাকে আসছে সেটাকে আমি পার্সনের সাথে অ্যাকর্ডিং টু পার্সন যেটা বলা হয়েছে, অক্সিলিয়ারি ভার্বটাকে আমাকে অ্যাকর্ডিং টু পার্সন বসাতে হবে। ইফ দেয়ার ইজ এন অক্সিলিয়ারি ভার্ব, দ্যাট ভার্ব উইল বি প্লেসড আফটার নিউ সাবজেক্ট অ্যাকর্ডিং টু ইটস পার্সন। সো আমি এখানে যেই ভার্বটা নিয়ে আসলাম সেটা আমার যে নতুন সাবজেক্টটা হয়েছে সেটার পার্সন অনুসারে আর বসালাম এবং তারপরে একটা বি নিয়ে আসবো, কিন্তু সেই বি এর ফর্মটা হবে মূল ভার্বের মতো, অর্থাৎ মূল ভার্বে আছে ভার্ব প্লাস আইএনজি, এখানেও আমি ভার্ব প্লাস আইজি নিয়ে আসবো, স্টুডেন্টস আর বিং। এবং তারপরে বলা হয়েছে মেইন ভার্ব অফ দ্য সেন্টেন্স উইল বি ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। সো মেইন ভার্বকে যদি আমি পাস্ট পার্টিসিপল ফর্মে লিখি তখন আমাকে লিখতে হবে টট এবং ফাইনালি দ্য টিচারের আগে একটা বাই যুক্ত করতে হবে প্রিপজিশন, তাহলে আমার সেন্টেন্সটা হয়ে যাবে দ্য স্টুডেন্টস আর বিং টট বাই দ্য টিচার। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে এই স্ক্রিনটা এই দেখতে, এটা কি আমার স্যার প্রবলেম? বির ব্যাপারটা স্যার আরেকটু ক্লিয়ার করবেন, বির ব্যাপারটা। বি বি এর ব্যাপারটা, আচ্ছা স্ক্রিন যে দেখতে পাচ্ছেন না এটা ক্লিয়ার তো দেখতে স্ক্রিন। না পারলে সবাই দেখতে পাবে। আচ্ছা বি এর ব্যাপারটা আরেকবার কনফার্ম করি। বিটাকে আমি বসাবো একটা ভার্ব বি নিয়ে আসবো, হ্যাঁ সেই বিটাকে আমি বসাবো অক্সিলিয়ারি ভার্বের পরে। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে মূল নতুন যে এখানে, হ্যাঁ আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, আগে শেষ করি তারপর কথা বলেন। সো বি ভার্বটাকে আমি নিয়ে আসবো, বসাবো অক্সিলিয়ারি ভার্বের পরে। তো এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল আর এর পরে বি ভার্বটা বিটা নিয়ে আসছি এবং এইখানে কোন অক্সিলিয়ারি ভার্ব যেহেতু ছিল না তাই আমি নতুন সাবজেক্টটার পরে বিটাকে নিই। এখন কথা হচ্ছে এই বি ভার্বের ফর্মটা কি হবে? ফর্মটা হবে হচ্ছে মূল ভার্ব অনুসারে। মূল ভার্ব যদি পাস্ট টেন্সে হয় বি পাস্ট টেন্সে, মূল ভার্ব যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে হয় তাহলে বিটাকে ভার্ব বি বিং করতে হবে আর কি, যেখানে বি এর ফর্মটা হবে যে টিচিং যেমন ভার্ব প্লাস আইএনজি, এখানেও আমি বি প্লাস আইএনজি করে বিং করে দিয়েছি। তারপরে এইখানে ছিল হচ্ছে বট পাস্ট পার্টিসিপল ফর্ম, সো আমি বি কে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখে বিং করেছি। হ্যাঁ একজন প্রশ্ন করছিলেন, করেন আরেকবার। কথা যখন বলবো তখন মাঝখান দিয়ে কথা বলবেন, কিন্তু যখন সময় দিব তখন কেউ কথা বলবেন না। ইন্টারেস্টিং। যিনি বি নিয়ে প্রশ্ন করলেন তিনি কি বুঝতে পেরেছেন বি এর পজিশন? জি স্যার বুঝছি। এখন আমরা এগুলো তো দেখলাম হচ্ছে নর্মাল সেন্টেন্স। এখন আমি যদি মোডালস ব্যবহার করে কোনো সেন্টেন্স করি সেক্ষেত্রে কি হবে? মোডালস ব্যবহার করে যদি সেন্টেন্স দেই, টোফেল থেকে নিয়ে আসি।
উই ক্যান প্লে ক্রিকেট। উই ক্যান প্লে ক্রিকেট, ঠিক আগের রুলসটাই এখানে অক্সিলারি ভার্বের জায়গায় আছে মডেল অক্সিলারি ভার্ব। সো মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আমি সবার আগে ক্রিকেটটাকে নিয়ে আসবো, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটাকে এখানে বসাই দিব। ক্রিকেটের সাথে ক্যানের কোনো পরিবর্তন হয় না, কারণ ক্যান সবার সাথেই ক্যান বসে। সো এখানে ক্যান বসালাম। এরপরে একটা বি ভার্ব আনার কথা বলেছি, বি ভার্ব নিয়ে আসবো, কিন্তু এখানে মূল ভার্বটা আছে বেস ফর্মে, রাইট, প্লে। সো এখানে বিটার কোনো পরিবর্তন করব না, বি বি এর মতোই থাকবে। সো ক্রিকেট ক্যান বি। এরপরে আমি বলেছি মেইন ভার্বটাকে আমি করবো পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম, এবং লাস্টে বললাম বাই আস, ক্রিকেট ক্যান বি প্লেড বাই আস। কারো কোনো প্রশ্ন কি আছে? একটু কথা বললেন, বুঝতে পারলাম না কি বলেন। আচ্ছা, আমরা মোডালসে জামিল ভাই পড়িয়েছে আপনাদেরকে, মোডালস কিন্তু পাস্টের কথাও বোঝাতে পারে। মোডালস ব্যবহার করে যখন আমি পাস্টের ব্যবহারটা দেখাই তখন আমি ব্যবহার করি মোডালস প্লাস পারফেক্টিভ, তাই না? সো মোডাল প্লাস পারফেক্টিভের সেন্টেন্স যদি আমি এখান থেকে লিখি, somebody should have called the president this morning. Somebody should have called the president this morning. এই সেন্টেন্সের ভিতরে অবজেক্ট কি কেউ বলতে পারবেন? প্রেসিডেন্ট, দা প্রেসিডেন্ট। The president. সো আমি যেটা করব, দা প্রেসিডেন্টকে আমি এখানে সাবজেক্ট বানাবো, বানাইলাম, এবং এখানে সাবজেক্ট ছিল সামবডি, সামবডিটাকে আমি অবজেক্ট হিসেবে। তারপরে আমার এখানে যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব এখানে আছে শুড হ্যাভ। সো সিম্পল, শুড হ্যাভটাকে আমি এখানে নিয়ে আসবো, শুড হ্যাভটাকে এখানে বসিয়ে দিব। একটু আগে বলেছি শুড সকল ধরনের নাউনের সাথেই শুড বসে, কোনো পরিবর্তন হয় না পার্সন অনুসারে। সো শুড হ্যাভ বসে গেল। তারপরে আমি একটা বি ভার্ব নিয়ে আসবো, এবং বিটা অবশ্যই লিখতে হবে মূল সেন্টেন্সের যে ফর্মটা আছে সেই ফর্মে। সো আমি বি নিয়ে আসবো, কিন্তু সেখানে লিখতে হবে বিন, কারণ উপরে কল্ড আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই আমি এখানে বিন নিয়ে আসবো। দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন, এবং তারপরে আমার মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে লাগবো কল। সো আমার সেন্টেন্সটা কি হলো? দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন কল্ড, তার সাথে আমার একটা অ্যাডভার্ব আছে দিস মর্নিং লিখে দিলাম, এবং তারপরে বাই সামবডি। The president should have been called this morning by somebody. এই জায়গায় যে বাই সামবডিটা আছে এইটা দেওয়ার প্রয়োজন নেই। কেন নেই? কারণ আমি যখন সামবডি কথাটাই বলে দিচ্ছি, তার মানে এখানে কে কল করবে সেটা আসলে নিশ্চিত করে বলা নাই, যে কেউ কল করলেই হতো। তার মানে এখানে ডুয়ারটা আসলে স্পেসিফিক না। সো স্পেসিফিক ডুয়ার না, এই কারণেই আমি সাবজেক্ট হিসেবে, বাট এইটাকে যখন আমি অবজেক্ট পজিশনে লিখছি তখন আমার আর এটা ব্যবহার করার প্রয়োজন নেই। সো আমার সেন্টেন্সটা হয়ে গেল দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন কল্ড দিস মর্নিং, প্যাসিভ ভয়েস হয়ে গেল। এই হচ্ছে প্যাসিভ ভয়েস করার একটা ডিফারেন্ট রুল, যেটা আপনারা ছোটবেলায় শিখে এসছেন, সেটাই একটু ডিফারেন্ট ভাবে দেখান। সবাই একটু কথা বুঝতে পেরেছেন নাকি কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, যেটা বলছেন মানে দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন কল্ড দিস মর্নিং। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতেছি, বলেন। হ্যাঁ, ওই সেকেন্ড প্যাসিভ যেটা সেন্টেন্স আছে ওইটা তাহলে আমার আপনার অবজেক্টটা, কথা শোনা যাচ্ছে। সেকেন্ড প্যাসিভ সেন্টেন্সের অবজেক্টটা তাহলে কি, যদি বাই সামবডি যদি উজ্জ্ব থাকে?
হ্যালো, হ্যালো স্যার, কিছু বলতেছেন? স্যার বোধহয় অফলাইন। তো আপডেটটা মনে হয় সরি উইথড্র আছে। সরি, আমি কিকড আউট হয়ে গিয়েছিলাম। আপনি কিভাবে হইলেন স্যার? আহ, আমি কিভাবে হলো, আমার নেটটা বাম করেছিল আর কি। আমার যেখানে থাকি সেখানকার ওয়াইফাই কানেকশন খুবই দুর্বল। ঝড় বৃষ্টি কিছু হলেই নেট কানেকশন ঝামেলা করা শুরু করে। মোবাইল দিয়ে কানেক্ট করেছি। আচ্ছা, একজন প্রশ্ন করছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম ওনার কথা, উনি বলছিলেন এই সেন্টেন্সটা আমি লিখেছি, কিন্তু তারপরে প্রশ্নটা আর বুঝিনি, আরেকবার করেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, ওই সেকেন্ড সেন্টেন্স যেটা প্যাসিভ সেন্টেন্স, হ্যাঁ, ওটা যদি বাই সাম বোর্ডে হ্যাঁ যদি আমাকে মানে উজ্জ্বল থাকে বা আমি যদি সেন্টেন্স হতে না লিখি, তো ওটা ছাড়া যদি আমাকে যদি হ্যাঁ আইডেন্টিফাই করতে বলে এটার অবজেক্ট কি, তাহলে সেটা আমি কিভাবে আইডেন্টিফাই হ্যাঁ, করব? আইডেন্টিফাই করতে বলবে না, যদি কেউ বলে সেটা বোকার মতো প্রশ্ন হবে। এমনি যদি আমি বোঝার জন্য বুঝি, আপনাকে, হ্যাঁ আপনি বুঝার জন্য যদি বুঝেন, এখন আমি আপনাকে এই সেন্টেন্সটা দিয়ে বললাম, দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড, এখন এটার অবজেক্ট কি আমাকে বুঝায় দেন। আপনি এটা মনে আমরা মনে গ্যাস করে নিতে বুঝতেছেন পারবো। এটা পুলিশ। হ্যাঁ হ্যাঁ, জি, পুলিশ বা এক্সাক্ট। র্যাব। যখন, হ্যাঁ, কিন্তু আপনি কি বলতে পারেন এখানে তাইসির বসবে? তাইসির কি গ্রেফতার করার ক্ষমতা রাখে? এই সাউন্ডটা কার কাছ থেকে হচ্ছে? মাসুদ ভাই, মকসুদ ভাই, আপনার কি কোনো একটা সমস্যা আছে? আপনি কি দুইটা ডিভাইস অন করে রাখছেন? আপনি তো এর আগেও কথা বলতেন, কখনো সমস্যা হতো না। না স্যার, আমার একটা ডিভাইস স্যার। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন যে আমি এইখানে অবজেক্ট, তাকে আমি বুঝাই বলতেছি, এইটা আসলে শুধু শুধু পেঁচানোর দরকার নেই। মূল কথা হচ্ছে, আমার যখন অবজেক্ট থাকবে না তখন আই ক্যান পুট দেয়ার এনি অবজেক্ট যতক্ষণ পর্যন্ত সে বাক্যের আকাঙ্ক্ষা আসক্তির সাথে ম্যাচ করে। হ্যাঁ, হাতি আকাশে উড়ে, এটা সেন্টেন্স হয়, কিন্তু এখানে সমস্যা হচ্ছে হাতি কখনো আকাশে উঠতে পারে না, তাই আমরা এই বাক্যটা বলতে পারি না। ঠিক একই রকম, ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড, আপনি চাইলে বলতে পারেন বাই তাইসির, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাইসিরের আসলে গ্রেফতার করার ক্ষমতা নাই। আছে কার? পুলিশ বা র্যাবের, বা আমি জানি না অন্য আইন শৃঙ্খলা বাহিনীর আছে। সো সেইখানে তাদেরকে আপনি এখানে অবজেক্ট হিসেবে রাখতে পারেন। ঠিক একই রকম, আমি যখন এই নিচের সেন্টেন্সটা বললাম, দ্য প্রেসিডেন্ট শুড হ্যাভ বিন কল্ড দিস মর্নিং, এখানে আমি অবজেক্টটা কি দিই? আমি আসলে বুঝতে পারতেছি না এই প্রেসিডেন্টটা কোথাকার প্রেসিডেন্ট। এটা কি বাংলাদেশের প্রেসিডেন্ট, নাকি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, নাকি আমেরিকার প্রেসিডেন্ট? কোন প্রেসিডেন্ট আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আপনি এখানে এমন একটা অবজেক্ট দিবেন যেই অবজেক্টটা আসলে প্রেসিডেন্টকে কল করার মতো ক্ষমতা রাখে, ঠিক আছে, যেটা অ্যাপ্লিকেবল, সেইটা আপনি এখানে অবজেক্ট হিসেবে দিবেন। ক্লিয়ার? যেমন মনে করেন মাই ক্যাট মানে কি? আমার বিড়াল। তো আমার বিড়াল কাউকে ফোন করতে পারে না, আপনি এখানে মাই ক্যাট কে যদি এখন অবজেক্ট হিসেবে দেন, তখন এটা প্রবলেম হবে। কেন? কারণ এখানে প্রেসিডেন্টকে মাই ক্যাট ফোন করবে, এটা তো আসলে হইতে পারে না। সো প্রেসিডেন্টকে যে ফোন করার ক্ষমতা রাখে তাকে আপনি এখানে বাইয়ের পরে বসাতে পারবেন, যদি আপনার এখানে দেওয়া না থাকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে আপনি ট্রান্সফরমেশন যখন করতে যান ইন্টারমিডিয়েট লেভেল বা ম্যাট্রিক লেভেল, তখন এরকম সেন্টেন্স দিয়ে বললে অ্যাক্টিভ করার জন্য, তখন আমরা কিভাবে অ্যাক্টিভ করব? উই দিতে পারেন, ইউ দিতে পারেন, ঠিক আছে। তারপর ওই যে গভর্নমেন্টের কথা যদি থাকে, হ্যাঁ, পদ্মা ব্রিজ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, এটার অ্যাক্টিভ কিভাবে করব? তো তখন আমি কমন সেন্স ইউজ করব, পদ্মা ব্রিজটা কনস্ট্রাক্ট কে করেছে? গভর্নমেন্ট করেছে। তো আপনি বলবেন গভর্নমেন্ট হ্যাজ কনস্ট্রাক্টেড পদ্মা ব্রিজ। আর আপনি বলতে পারেন পদ্মা ব্রিজ তো বাংলাদেশের সবার টাকা থেকে নিয়ে করা হয়েছে, তখন আপনি বলতে পারেন দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ কনস্ট্রাক্টেড পদ্মা ব্রিজ। যেভাবে খুশি সেভাবে করা যেতে পারে, অ্যাজ লং অ্যাজ ইট মেক সেন্স। সো এই প্যাসিভ নিয়ে কারোর আর কোনো প্রশ্ন আছে কিনা বলবেন, আদারওয়াইজ আমরা নেক্সট টপিকে যাব।
আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হুম। ভাইয়া এখানে আমরা লিখলাম, এখানে যে থার্ড যেটা এই পেজে আছে এক্সাম্পল, এখানে দেওয়া আছে somebody should have called। আমি যদি somebody জায়গায় nobody দেই, তাহলে nobody have called the president this morning, সেক্ষেত্রে কি হবে? এটা সেন্টেন্স তাই না? nobody have called, হ্যাঁ nobody should have, এটা Nobody should have called the president this morning। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স Negative দিচ্ছে কি sentence। দিচ্ছে না? নেগেটিভ সেন্টেন্স। তো আপনি এখানে তখন কি দিবেন? The president should not have been called this morning। শেষ। সেন্টেন্সের ভিতরে যদি নেগেশন থাকে, সেই নেগেশনটা আপনার এখানে ইউজ করতে হবে। আর আপনি যদি এখানে শুড নট দিতে চান না, তখন আর এখানে কোনো কিছু লিখতে হবে না। তখন আপনি এখানে দিবেন, এখানে যদি শুড নট না লেখেন তখন হবে আর এখানে সেন্টেন্সটা সেরকম হবে। The president should have been called this morning by nobody। এই সেন্টেন্সটা আসলে গ্রামাটিক্যালি কারেক্ট, বাট এইটা লেখা উচিত না। এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হয়ে গিয়েছে বা ভার্বস হয়ে গিয়েছে যেটাকে বলা হয়। কারণ আপনি এখানে একটা পজিটিভ ফর্ম দিয়ে লাস্টে একটা নোবডি যুক্ত করে আপনি পুরো জিনিসটাকে নেগেশন করছেন, আর এইখানে ফার্স্টেই ভার্বের সাথে নট যুক্ত করে সেন্টেন্সটাকে নেগেশন করছেন। সো দিস ইজ বেটার অপশন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট না, হাউএভার ইট ইজ ভার্বস। ভার্বসটাকে আপনি গ্রামাটিক্যালি ইনকারেক্ট বলতে পারেন, অর্থাৎ যে কথাটা সহজভাবে বলা যাইতো সেটাকে আপনি সহজভাবে না বলে কঠিন করে বলছেন। স্যার ভার্বস মানে কি? শব্দ বহুল, বাহুল্য, বাহুল্য দোষ। বাংলা গ্রামারে পড়ানো শুনছেন না? হ্যাঁ স্যার, শুনছি। বাহুল্য দোষে দুষ্ট। যে ভাইয়া আমার একটু কোশ্চেন ছিল, আমি একটু অফলাইনে চলে গেছিলাম তো ভাইয়া। ভাই ওই যে আমার উপরে যে সামবডিটা বাই সামবডিটা ব্র্যাকেটে লেখছেন, এটা কি ভাই এরকম করে আমাদের লেখা লাগবে না লেখা লাগবে না? যা ব্র্যাকেটে লেখা হয় এটার মানে হচ্ছে লিখলেও চলে, না লিখলেও চলে। ও জি ভাই। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। তো যে 5টি রুলস এর মধ্যে বি বসানোর সিস্টেমটা দেখছি যে অ্যাক্টিভ সেন্টেন্সে মূল ভার্বটা যেই ফর্মে থাকবে বিটা সেই ফর্মে বসাতে হবে। জি। তার আই ইট রাইস, তাহলে এখানে রাইস ইজ ইটেন, আসলে এইখানে বি ভার্বটা ইজ হয়ে গেল। অথচ এখানে উই ক্যান প্লে ক্রিকেট, এইখানে ওই প্লেটা প্লে, এইখানে বিটা বি থাকলো, তাহলে এখানে একটু খটকা কেন লাগছে। হলো? জি। আচ্ছা, তো মডাল ক্লাসে কি আপনাকে পড়ানো হয়েছিল যে মডালের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্ব সবসময় বেস ফর্মে বসে? জি। তো সেটা যদি মাথায় রাখেন, ক্যানের পরে কি বিটাকে চেঞ্জ করতে পারবেন? এখানে চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না, কোন রুলসে চেঞ্জ হচ্ছে না সেটা বুঝতে পারছেন? জি। মডালস এর পরে আমার বি ভার্বটা সবসময় বেস ফর্মে বসা হয়, জি। এই কারণে বিটা চেঞ্জ হচ্ছে না। জি। বাট এইখানে যখন আমি চেঞ্জ করছি আই বট কার, এখানে আই এ কারের পরে বি কে চেঞ্জ করতে পারবো না এরকম কোনো কথা নাই। এখানে আমি চেঞ্জ করতে পারবো, সেখানে আমি চেঞ্জ করে দিয়েছি। না, এটা তো পাস্ট টেন্সে আছে, বট এর কারণে ওয়াজ হচ্ছে। যখন আই ইট রাইস দিছি, ইট তো প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাঁ, তখন ইচ্ছা হবে আই ইট রাইস বললেন, তখন কি হবে? রাইস বি ইট বাই মি, এই সেন্টেন্স তো আমি বিটাকে বলেছি চেঞ্জ করতে। কোন ফর্মে চেঞ্জ করতে? ইটের ফর্মে চেঞ্জ করতে। ইটটা কোন ফর্মে আছে? এটা প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে আছে। সো প্রেজেন্ট ফর্মে থাকলে কি হয়? ইজ হয়। তো ইজ করে দিবেন। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। ওদি একটা করা যাবে স্যার? ওদি কি দিয়ে? হু কি দিয়ে বুঝতে না? স্যার ও দিয়ে বললো। হু
হু দিয়ে সেন্টেন্স বলেন। WHO WH question ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সেন্টেন্স বলেন। আমি এইখানে এমন জিনিসগুলো দেখাচ্ছি যেগুলো টোফেলটাকে কভার করে। টোফেলটাকে যেটা কভার না করে, যেটা অ্যাডভান্স লেভেলে যাওয়ার, সেটা আমি কভার করছি না। সো হু দিয়ে যিনি বলছেন, ডাব্লিউএইচ কোশ্চেনের কথা যিনি বলছেন, সো তাকে সেন্টেন্স বলার জন্য বলছি। যদি সেটা এইটার ভিতরে কভার করে তাহলে আমি এটা বলে দিব। একজন লিখেছেন পেন থ্রু দ্য লাইন, বুঝতে পারলাম না পেন থ্রু দ্য লাইন কেন বললেন। এনিওয়ে, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যিনি প্রশ্ন করার সেন্টেন্স দেখানোর কথা বলেছেন, স্যার তিনি ডাবল sentence বলতে পারেন। ডাবল ডাবল অবজেক্টিভ দিয়ে একটু দেখানো যাবে? ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্ট, ওকে। ডাবল অবজেক্ট আমি একটা লিখেছিলাম। স্যার একটা ডাবল অবজেক্টিভ দিয়ে দেখা যাবে? হ্যাঁ। My My parents bought me a car. ভাই আমি লেখা শুরু করেছি, দেখেন। মাই প্যারেন্টস বট মি এ বাইক, এইখানে আমার অবজেক্ট হচ্ছে দুইটা। সো দুইটা অবজেক্ট যেহেতু আছে, আমি দুইটা অবজেক্টকেই চাইলে প্যাসিভের কারণে বা প্যাসিভের মতো করে ব্যবহার করতে পারি। কিভাবে? আমি যদি প্রথমটাকে নিয়ে আসি, মিটাকে নিয়ে আসি, তাহলে আমার সেন্টেন্সটা কি হতে পারে? I was bought a bike by my parents. আর যদি বাইককে নিয়ে আসি তখন কি হতে পারে? A bike was bought for me by my parents. স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার, কিছুই আসছে না আপনার ভয়েস। জি স্যার। স্যার নেট চলে গেছে। হ্যালো রাশেদ নূর, আমাকে একটু হোস্ট করে দেন কাইন্ডলি। আদারওয়াইজ আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না। স্যার উনি হোস্ট হলেন কেন? আমি কিকড আউট হয়ে গেছি, উনি হোস্ট হয়ে গেছে অটোমেটিক। নাম্বার উপর ক্লিক করে হোস্ট করা যাবে? জি ভাইয়া হোস্ট হয়েছেন? হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ। এখন সো এটা হচ্ছে আমি যেটা বলছিলাম, যে যখন আমাদের ডিরেক্ট অবজেক্ট আমার সেন্টেন্সের
ডিরেক্ট অবজেক্টটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন ইনডিরেক্টটাকে আমি ভিতরে লিখবো, এবং ইনডিরেক্টটা লেখার সময় আমাকে একটা অবজেক্ট প্রিপজিশন ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর যদি ডিরেক্ট অবজেক্ট আমি ভিতরে ব্যবহার করি, তখন আমার কোনো প্রিপজিশন ব্যবহার করার প্রয়োজন নেই। ওকে, এখন আমি দুইটা সেন্টেন্স পেলাম যেখানে WH কোয়েশ্চেন ব্যবহার করে প্যাসিভ ভয়েস করা হয়েছে। সো প্রথম সেন্টেন্সটা দেই, খুব সহজ। যদি ভুল না করে থাকি এই জিনিসটা আপনাদেরকে এখনো পড়ানো হয় নাই, যেটা হচ্ছে রিলেটিভ WH কোয়েশ্চেন এবং হুম রিলেটেড টপিকটা এখনো আপনাদেরকে পড়ানো হয়নি। সো হু কিল দ্য বার্ড, এই সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট কি? বুঝি নাই। এখানে যখন আমার এই সেন্টেন্সটা ইউজ করতে হবে, তখন আমি বেসিক্যালি যদি এই সেন্টেন্সটা আমি অফ করে দিই, আমি যদি সেন্টেন্সটাকে অন্যভাবে লিখি, অ্যাসার্টিভ ফরম্যাটে গিয়ে লিখি, যেমন আমি যদি বলি আই কিল দ্য বার্ড, এটাকে প্যাসিভ করবো কিভাবে? দ্য বার্ড ওয়াজ কিলড বাই মি। The bird was killed by me. এই বার্ড ওয়াজ কিলড বাই মি, এইটাকে যদি আমি কোয়েশ্চেন করতে চাই বাই মি পাওয়ার জন্য, তখন আমার সেন্টেন্সটা কি হবে? বাই হোম হবে। বাই হুম হবে। সো বাই হুম করার পরে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য কি করতে হয়? বাই হোমটা আগে নিয়ে আসতে হবে। বাই হোমটা আগে লিখতে হবে। আর কি করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে শেষে। বাই হোমের পর অক্সিলারি নিয়ে আসতে হবে। ভার্বটা সামনে আনতে হবে। এই জিনিসটা নিয়ে আর আমি এখন আগাবো না, কারণ এইটা দিয়ে যখন আমি আগাবো তখন আমার হু এবং হুমের ব্যবহারটা সম্পর্কে আপনাদের সাথে ডিসকাস করতে হবে। সো আমি এটা এখন জিজ্ঞেস করেছেন তাই লিখে দিলাম। আরেকটা সেন্টেন্স আছে, হোয়াই সাচ আ লেটার রিটেন বাই ইয়োর ব্রাদার। এই সেন্টেন্সটাকে যখন আপনি করতে যাবেন, আপনি নর্মাল সেন্সে যদি চিন্তা করেন, যেখানে লেটারটা হচ্ছে মেইন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ছিল, অর্থাৎ আমার মেইন সেন্টেন্সটা ছিল কি? ভাইয়া যেটা দিছে সেন্টেন্সটা উপরে লেখা, আর ওটা আমি অ্যানসার দিছি। আমি যে কোশ্চেনটা করছি ওটা উপরে লেখা, হোয়াই ডিড ইওর ব্রাদার রাইট সাচ আ লেটার। ও আচ্ছা, তো শুধুমাত্র উত্তর দিয়ে দেওয়ার জন্য আমি এটা লিখতাম, যেহেতু দীপক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি এটা নিয়ে আর সামনে আগাচ্ছি না, আমি হুম পড়ানো হবে আপনাদেরকে, এবং ভয়েসের এই ডিটেলস ভিতরের আরো জিনিসগুলো আপনাদের এর পরবর্তী কোর্সে রাখা হবে। আমি শুধু টোফেল টপিকের মধ্যে থাকছি। এরপরে আমার আরো একটা টপ, বলেন আর পেন থ্রো দা লাইন, এটার প্যাসিভ ফর্মটা কি হবে, প্যাসিভ ভয়েসটা কি হবে? হ্যাঁ, এখন বলেন এর অবজেক্ট কি? অবজেক্ট কি? লাইন, দা লাইন। তাই পেন থ্রু দা লাইন শব্দের অর্থ কি? লাইনটি কেটে দাও। লাইনটি কেটে দাও, আচ্ছা ওকে। এখন আমি যখন এই সেন্টেন্সটা ধরছি, পেন থ্রু দা লাইন, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট আমি, ইউ। এখানে সাবজেক্টটা উজ্জ্বল আছে। বলেন, অন্যদের কথা জিজ্ঞেস করছি, অন্যরা যদি একটু বলতেন কি হবে সেন্টেন্স।
So you throw the pen in the line. আবার let the line should be penned, এরকম কি হবে? আমি আসলে ভয়েস যখন আমি পড়াতে যাব আমার আসলে অনেকগুলা জিনিস পড়াতে হবে আপনাদেরকে। আমি জাস্ট টোফেলটাকে কভার করছি। দিস ওয়াজ আ ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আমি যখন অ্যানসারটা বলে দিলেই ইম্পারেটিভ হবে, সেন্টেন্স, বোঝাতে হবে না তো। ওকে, ক্লিয়ার? জি স্যার। এখন আমি আপনাদেরকে যাব হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব আমি যখন সেন্টেন্সে ব্যবহার করি, কেন ব্যবহার করি সেটা নিয়ে যদি একটু ডিসকাস করি। মূল কথা হচ্ছে আই ইট রাইস, এই সেন্টেন্সের মানে হচ্ছে আমি ভাত খাই। আর যখন আমি বলি আই ফিড রাইস, তখন কথাটার মানে কি? আমি ভাত খাওয়াই। আমি ভাত খাওয়াই। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে ভাতটা খাচ্ছে কে? আরেকজন, রাইট? জি জি স্যার। অ্যাকশনটা করতেছে আরেকজন। আচ্ছা, ঠিক একই রকম আমি যদি বলি আই সি আ বার্ড, এটার মানে হচ্ছে আমি পাখি দেখতেছি। কিন্তু আমি যদি বলি আই শো আ পিকচার, এখানে দেখার কাজটা কে করতেছে? অনেকজন, অন্য একজন। তার মানে এই যে দুইটা সেন্টেন্স আমি বললাম, একটা হচ্ছে ফিড আর একটা হচ্ছে শো, এই দুইটা সেন্টেন্সের মাধ্যমে আমি আসলে নিজে কাজটা করতেছি না। মানে যে কাজের কথা বলা হচ্ছে, ফিড মানে যে খাওয়ানো, খাওয়ার কাজটা, শো মানে দেখানো, দেখার কাজটা, এগুলো আমি করতেছি না, অন্য আরেকজন করতেছে। সো ঠিক একই রকম আমি যদি আরেকটা সেন্টেন্স বলতে চাই, আই প্লে ক্রিকেট, এই সেন্টেন্সের ভিতরে আমি নিজে খেলতেছি, কিন্তু আমি যদি কাউকে দিয়ে খেলানোর কথা বলি, তখন এরকম ইট থেকে যে ফিড হচ্ছে বা সি থেকে যে শো হচ্ছে, এরকম কি কোনো শব্দ পাওয়া যায়? সো আমার এরকম শব্দ খুঁজে পাওয়ার জন্য বা এরকম সেন্টেন্স লিখার জন্য যেই ভার্ব গুলো আমাকে হেল্প করে, সেই ভার্ব গুলোকে আমরা পজিটিভ ভার্ব বলি। যেমন বাংলায় আমরা বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তো সেখানে মা আসলে চাঁদ দেখতেছে না, শিশুটাকে দেখাচ্ছে। সো এইরকম সেন্টেন্স গুলো যখন আমরা লিখতে যাব, তখন আমরা তিনটা পজিটিভ ভার্ব ব্যবহার করি। আসলে পাঁচটা টোটাল পজিটিভ ভার্ব, তবে আমরা তিনটা আগে দেখবো, তারপরে বাকিগুলা। একটা হচ্ছে হ্যাভ, আরেকটা হচ্ছে গেট, এবং আরেকটা হচ্ছে মে। ওকে, সো হ্যাভ আর গেট, এই দুটা নিয়ে যদি আমি আগে দেখি, সো মূল কথা হচ্ছে একটু আগে যে আমরা ভয়েস পড়লাম, সেই ভয়েসের ভিতরে যে অ্যাক্টিভ এবং প্যাসিভের কথা আমি বলেছি, সেই অ্যাক্টিভ এবং প্যাসিভের বিষয়টা এখানে আবার চলে আসবে। আপনাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, খেয়াল করবেন, আমি ওই জিনিসটাই এখানে বুঝিয়ে দিচ্ছি। যখন আমি একটা সেন্টেন্স বলছি জন ওয়াশড মাই কার, এই সেন্টেন্সের ভিতরে ডুয়ার কে? কে কাজটা করেছে? জন। আর রিসিভার কে? আমি নিজে। আপনি রিসিভার, আপনাকে তো ওয়াশ করে না। না না, আমার গাড়ি আর কি। সো আমি নিজে আর আমার গাড়ি দুটা কিন্তু এক জিনিস না। হ্যাঁ, সো এখানে রিসিভার হচ্ছে মাই কার। সো এই দুটা জিনিস আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। কেন? কারণ হ্যাভ আর গেট যখন আমি সেন্টেন্সে ব্যবহার করব, তখন এই দুটা জিনিসের উপর বেস করে আমার সেন্টেন্স স্ট্রাকচার তৈরি হবে। কিভাবে? যেমন দেখতে পাচ্ছি আমি এই সেন্টেন্সের ভিতরে হ্যাভ এবং গেট দিয়ে দুটো সেন্টেন্স আছে। কি?
I had John wash my car. I got John to wash my car. এই যে সেন্টেন্স জন ওয়াশ মাই কার অথবা জন টু ওয়াশ মাই কার, খেয়াল করেন যখন আমি হ্যাভ ব্যবহার করছি তখন হ্যাভের পরে যদি ডুয়ার হয় তাহলে ডুয়ারের পরবর্তী ভার্বটা কোন ফর্মে বসেছে? বেস ফ্রম। বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বলবেন না কিন্তু, বেস ফর্ম। ওকে, অর্থাৎ আমি এখানে হ্যাড দেই অথবা আমি যদি এটাকে আই উইল হ্যাভ জন ফিউচারও করি তারপরও কিন্তু ওয়াশই থাকবে। সো মূল কথা হচ্ছে হ্যাভের পরে যদি ডুয়ার কে পাই আমি ডুয়ার, তাহলে ডুয়ারের পরবর্তী ভার্বটা হবে বেস ফর্ম। কিন্তু যদি আচ্ছা আর যদি গেটের পরে যদি আমি ডুয়ার কে পাই সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব ইনফিনিটিভ টু প্লাস ওয়াশ। দুটো কি বুঝতে পেরেছেন? আমরা কিছু সেন্টেন্স দেখবো, আগে এই দুটো জিনিস মাথায় একটু ধরার চেষ্টা করি, তারপর টোফেলে। ঠিক একই রকম, I had my car washed yesterday, I got my car washed yesterday। অর্থাৎ আমি যখন হ্যাভ বা গেটের পরে রিসিভার কে পাবো, রিসিভার মানে হচ্ছে মাই কার, তখন দুইটা জায়গায় আমি পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। সবাই কি বুঝতে পেরেছেন? চারটা জিনিস এখানে দেখানো হলো। হ্যাভ আর গেটের পরে হ্যাভ আর গেটের পরে যখন আমি ডুয়ার আনতেছি তখন হ্যাভ এর পরে যদি ডুয়ার আসে সেন্টেন্সে, হ্যাভ এর পরে যে সেন্টেন্সটা আসবে সেই সেন্টেন্সে যদি হ্যাভ এর পরেই ডুয়ার কে বসানো হয় সেই ক্ষেত্রে আমি ভার্বের বেস ফর্ম দিব। গেটের পরে যদি ডুয়ার কে বসানো হয় তাহলে আমি টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ দিব। কিন্তু হ্যাভ আর গেট দুইটার পরেই যদি ডুয়ার না এসে রিসিভার আসে তখন আমি পাস্ট পার্টিসিপল ফর্ম দিই। এখন কিছু উদাহরণ দেখি, তাহলে এই জিনিসটা মাথার মধ্যে সেট করব। আমি ডুয়ার রিসিভার বলেছি, এখানে অ্যাক্টিভ বলা আছে, অ্যাক্টিভ মানে ডুয়ার। আমি রিসিভার বলেছি, এখানে প্যাসিভ আছে। ওকে, কি লেখা আছে? জন মেরি হ্যাড জন, এটা ওয়াশেরই এক্সাম্পল, আমি আসলে অন্য এক্সাম্পল দিই, এই এক্সাম্পল গুলো দেখি। দ্য প্রেসিডেন্ট হ্যাড হিজ অ্যাডভাইজার্স অ্যারেঞ্জ। কেন? কারণ অ্যাডভাইজাররাই তো অ্যারেঞ্জ করবে, তারা হচ্ছে ডুয়ার। এই কারণে হ্যাভ বা হ্যাড যেই টেন্সে থাকুক না কেন এরপরে যেহেতু ডুয়ার আছে তাই আমি ভার্বের বেস ফর্ম দিয়েছি। জর্জ ইজ গেটিং হিজ টিচার্স, আবারও বলছি ডুয়ার আছে, সো টু গিভ হিম এ মেকআপ এক্সাম। মেরি হ্যাজ হ্যাড এ ফ্রেন্ড, তারপরে আমি দিলাম যেহেতু এ ফ্রেন্ড হচ্ছে এখানে ডুয়ার তাই আমি ভার্বের বেস ফর্ম বসালাম টাইপ। মেরি হ্যাজ হ্যাড এ ফ্রেন্ড টাইপ অল হার পেপার্স। জন ইজ হ্যাভিং হিজ ফাদার, হ্যাভিং দেওয়া আছে এরপরে ডুয়ার আছে, সো কন্ট্যাক্ট বেস ফর্ম ইউজ করলাম। সো দিজ আর অ্যাক্টিভ ক্লজেস। অ্যাক্টিভ অর্থাৎ প্রত্যেকেই হচ্ছে ডুয়ার, সো প্রত্যেকেই যেহেতু ডুয়ার তাই আমি ভার্বের বেস ফর্ম ইউজ করলাম যখন হ্যাভ ব্যবহার করেছি, ইনফিনিটিভ ব্যবহার করলাম যখন আমি গেট ব্যবহার করেছি। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, এখন আমি একটা জিনিস আপনাদেরকে সেন্টেন্স লিখে একটু কনফিউজ করা যায় কিনা দেখি। আমাদের এই জিনিসটা শেখার ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করি, যেটা মাথার ভিতরে খেলে, সেটা হচ্ছে এই ডুয়ার রিসিভার চিন্তা না করে আমরা চিন্তা করি যে সব সময় যদি পার্সন পাই তাহলে ভার্বের বেস ফর্ম দিয়ে দিই,
হ্যাভের ক্ষেত্রে। আবার গেটের ক্ষেত্রে পার্সন পাইলে আমি ইনফিনিটিভ দিয়ে দিই, আর পার্সন বাদে অন্য কিছু পাইলে আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিই। এই জিনিসটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। দেখেন আমি এখানে দুইটা সেন্টেন্স লিখি। সেন্টেন্সটা কি ঠিক আছে? জি একটু রেসপন্স করবেন। ঠিক আছে, ওকে। এই সেন্টেন্সের ভিতরে হার হাজবেন্ড ডুয়ার না রিসিভার? ডুয়ার ডুয়ার। ডুয়ার স্যার। এখন আরেকটা সেন্টেন্স লিখি। এই সেন্টেন্সে হার হাজবেন্ড ডুয়ার না রিসিভার? রিসিভার রিসিভার। সো পার্সন বা থিং, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। চিন্তা করতে হবে এটা হেডের arrested হবে, পরে arrested হবে না রাইট, arrest এটা অ্যারেস্টেড হবে। আরে বাবা, এইটাই তো বুঝাইতেছে, আপনি আমাকে উল্টা প্রশ্ন করতেছেন কেন? আপনি বলেন, যা বুঝাইলাম সেটা দিয়ে কি বুঝেন, কি হবে? arrestedই তো হওয়ার কথা স্যার। হওয়ার কথা কেন? কথা হওয়ার কথা কেন? অ্যারেস্টেড হবে। লজিক কি? যিনি কথা বলছেন তাকে জিজ্ঞেস করছি, অ্যারেস্টেড হওয়ার কথা কেন? মেরি had her husband arrested, that's why রিসিভার হলে 3 নম্বর ফর্ম। স্যার ইয়ে হবে স্যার, যেমন মানে আমি আপনাদেরকে এই মুখস্থ হার বিদ্যা হাজবেন্ড থেকে রিসিভার এখানে। রাইট, এই উত্তরটা চাচ্ছিলাম। আমি যখন সেন্টেন্সটা লিখতেছি, আপনারা সেই সেন্টেন্সের ভিতরে আপনার ব্যাক অফ মাইন্ড যেটা বলতেছে এটা ভুল এটা ঠিক ওভাবে চিন্তা করছেন, সমস্যা নেই, ওভাবে চিন্তা করলেও আসলে চলে। কিন্তু আমি যখন কোনো একটা রিজন বলছি, সেটার একটা কেন বলছি সেটা বুঝাইতে চাই উদাহরণ সহকারে। এই কারণে কিন্তু দুইটা জায়গায় আমি হার হাজবেন্ড বলেছি। অর্থাৎ পার্সন এবং থিং, এই দুটা জিনিস নিয়ে যেন আমরা কনফিউজ না হয়ে যাই। যাই হোক, মূল কথা হচ্ছে, কেন হলো একটু যদি বুঝাই দিতেন। আচ্ছা বলেন, আপনি পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে, এখন এটা অ্যারেস্ট শব্দটার অর্থ কি? গ্রেফতার। গ্রেফতার। তো এখানে হার হাজবেন্ড গ্রেফতার হয়েছে নাকি গ্রেফতার করা হয়েছে? সে গ্রেফতার করা হয়েছে তারে। প্রশ্নটা কি আপনি করেছেন আমাকে? স্যার আমি করেছিলাম। আপনি করেছেন, তো আপনি কথা বলতেছেন না কেন আমার সাথে? তো উনি কথা বলতেছেন। অ্যারেস্টেড মানে, আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলবেন। অ্যারেস্টেড মানে হচ্ছে গ্রেফতার করা। এখন আমি যখন বলছি হার হাজবেন্ড অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, এখানে গ্রেফতার কে হয়েছে? হার হাজবেন্ড। হার হাজবেন্ড যদি গ্রেফতার হয়, তাহলে সে অ্যাকশনটা রিসিভ করছে নাকি অ্যাকশনটা করেছে? ডুয়ার নাকি রিসিভার? স্যার রিসিভ করছে। দ্যাটস ইট। এখন মনে করেন হার হাজবেন্ড হচ্ছে পুলিশ, তখন সেন্টেন্সটা কি হবে? তখন আমার সেন্টেন্সটা ঘুরে যেতে পারে, ডুয়ার হয়ে যাবে। হ্যাঁ, মেরি হ্যাড হার হাজবেন্ড অ্যারেস্ট দ্য থিফ। আপনাকে সেন্টেন্স থেকে বুঝতে হবে যে সেন্টেন্স যেটা দেওয়া আছে সেখানে হ্যাভ এবং হ্যাড এর পরে ডুয়ার আছে না রিসিভার আছে? যদি ডুয়ার থাকে, আবারও বলছি, যদি ডুয়ার থাকে তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম দিব হ্যাভ এর ক্ষেত্রে, আর গেটের ক্ষেত্রে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ দিব। যদি রিসিভার থাকে, দুই ক্ষেত্রে আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। এই সেন্টেন্সের ভিতরে হ্যাড এর বদলে যদি গেট মানে গট থাকতো, তখন এখানে অ্যারেস্ট না হয়ে যেত টু অ্যারেস্ট। সবাই কি বুঝতে পেরেছেন নাকি কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার বুঝছি। আচ্ছা এখানে ওই বুঝতে পেরেছি। গেট কিংবা হ্যাভ এর কি এই সেন্টেন্সের ক্ষেত্রে কি কোনো অর্থের পরিবর্তন ঘটতে পারে? না, অর্থের পরিবর্তন ঘটতে পারে না। দুটোর ক্ষেত্রে অর্থ সেম থাকবে।
দুটোর ক্ষেত্রে অর্থ সেম থাকবে। ধন্যবাদ। সো এই হচ্ছে আমার মেক আর গেট, সরি হ্যাভ আর গেট। এরপরে আমরা দেখব মেক, একটু ছোট করতে হবে। মেক মেক এটার মাধ্যমে, মেকের পরে কখনো প্যাসিভ ভয়েস বসে না, অর্থাৎ রিসিভার বসে না। মেকের পরে কখনো রিসিভার বসে না। মেকের পরে সবসময় অ্যাক্টিভ সেন্সটাই প্রকাশ হয় মেকের পর। মেক দিয়ে আসলে কি বোঝানো হয়? কাউকে ঘাড় ধরে জোর করে কোনো কিছু করানো হচ্ছে, সেইটা বোঝাতে মেক ব্যবহার করা হয়। সো মেকের পরে আমরা দুই ধরনের অবজেক্ট পাইতে পারি, একটা পাইতে পারি অ্যানিমেটেড, একটা পাইতে পারি ইনঅ্যানিমেটেড। অ্যানিমেটেড এবং ইনঅ্যানিমেটেড দুই জিনিসটার মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যানিমেটেড অবজেক্ট মানে হচ্ছে যে নিজে নিজেই কোনো কিছু করতে পারে। সাধারণভাবে আমরা যেগুলোকে প্রাণী বলি সেগুলো হচ্ছে অ্যানিমেটেড। ইনঅ্যানিমেটেড মানে হচ্ছে যেগুলো সাধারণত জড় বস্তু, সেগুলোকে ইনঅ্যানিমেটেড বলা হয়। তো এই ইনঅ্যানিমেটেড বা অ্যানিমেটেড এই জিনিসগুলোকে যদি জোর করে কোনো কিছু করানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা মেক ব্যবহার করি। এখন আপনি একটা ইনঅ্যানিমেটেড অবজেক্ট মনে করেন, আপনার বাসার টেবিল বা চেয়ার, এদেরকে জোর করে কোনো কিছু করাতে পারবেন? না। চিন্তা পারবেন না। কিন্তু ইনঅ্যানিমেটেড অবজেক্ট হতে পারে কি? বিভিন্ন কালেকটিভ নাউন, সেগুলোকে আমরা ইনঅ্যানিমেটেড অবজেক্ট বলতে পারি। যে আমি যখন টিম বলছি, যখন আমি কমিটি বলছি, ওই কমিটি বা টিম বলতে আসলে ওদের ভিতরে যতগুলো মানুষ আছে তাদেরকে বুঝাচ্ছি। বাট ইন জেনারেল সেন্স আমরা মেকের পরে কখনো থিঙ্ক বা বস্তু এগুলো আমরা ব্যবহার করি না। হাউএভার অ্যানিমেটেড এবং ইনঅ্যানিমেটেড জিনিসটাতে আপনাদের কখনো কনফিউশন তৈরি না হয় এই কারণে দুটাই বলেছি। মেকটা খুবই সহজ। মেকের পরে যাই বসুক না কেন, ভার্ব উইল অলওয়েজ বি ইন বেস ফর্ম। এর বাইরে আর কোনো রুলস নাই। I made Russell play the game. Mr. John made his son. Be quiet. Verb base form. We made the committee decide the matter. Verb base form. Make দিয়ে যখন আমি সেন্টেন্সটা লিখছি, আমার make এর পরে যেই অবজেক্টটি আসুক না কেন, this will always be in base form. সবাই কি বুঝতে পেরেছেন আমার কথাটা? খুব সহজ রুলস। জি স্যার। এই একই জিনিস একটু আগে একটা প্রশ্ন করলেন না, হ্যাভ আর গেট দিয়ে একই মিনিং কিনা, তাকে বলছি। মেক একই মিনিং করবে আরেকটা শব্দ দিয়ে, শব্দটা হচ্ছে ফোর্স। কিন্তু সেন্টেন্সে যখন আপনি ফোর্স লিখবেন তখন ভার্বের বেস ফর্মটা হয়ে যাবে ইনফিনিটিভ, লিখতে হবে টু। মেক দিয়ে যা লেখা যাবে তাই ফোর্স দিয়ে লেখা যাবে, কিন্তু ফোর্স এর ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হবে, মেক এর ক্ষেত্রে বেস ফর্ম ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে লেট। লেটটা বেসিক্যালি পজিটিভ ভার্ব হিসেবে অনেক আগের বইগুলোতে লেখা থাকতো, আপনারা টোফেলও দেখবেন লেটটাকে আসলে এখনকার সময় পজিটিভ ভার্ব হিসেবে চিন্তা করা হয় না। তারপরও যেহেতু লেট এবং হেল্প এরা পজিটিভ ভার্ব হিসেবে চিন্তা করা হয় না, হাউএভার এরা যেহেতু পজিটিভ ভার্বের মতো রুলস ফলো করে তাই তাদেরকে পজিটিভ ভার্বের সাথেই রাখা হয়েছে গ্রামাটিক্যাল টেক্সটবুক। এটা অনেক আগে ছিল, আপনাদের টোফেলও আছে, বাট এই কথাগুলো লেখা আছে দেখবেন। তো লেটের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, লেটের ক্ষেত্রে এই যে এখানে বললাম না মেকের ক্ষেত্রে আমি কখনো জড় বস্তু ব্যবহার করতে পারি না, লেটের ক্ষেত্রে আবার পারি। কেন পারি? কারণ লেট দিয়ে আসলে ফোর্স প্রকাশ করা হয় না, লেট দিয়ে আসলে প্রকাশ করা হয় অ্যালাউ,
পারমিট অথবা এনাবল, অর্থাৎ কাউকে কোনো কিছু অ্যালাউ করা বা করতে দেওয়া, এইটা প্রকাশ করার জন্য আমি লেট ব্যবহার করি সাধারণত। আরো অনেক ব্যবহার আছে, সাধারণত লেট এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন আমি লেট সেন্টেন্সে ব্যবহার করব, দেখেন খেয়াল করে, লেটের পরেও ওই মেকের মতোই আমি যেই অবজেক্টটি আনি না কেন ভার্বের বেস ফর্ম বসবে। আই লেট পিপল এন্টার দ্য রুম, আই লেট মাই কার বি রেন্টেড, যেখানে মাই কারটা এসেছে কিন্তু তারপরে বি রেন্টেড দিয়ে আমি এটার রিসিভার বুঝাচ্ছি। হাউএভার আমাকে এখানে বিটা বেস ফর্মে লিখতে হবে, আই লেট মাই কার বি রেন্টেড। অথবা আগের সেন্টেন্সটা মেকের জায়গায় আমি লেট দিয়ে বলতে পারি, উই লেট দ্য কমিটি ডিসাইড দ্য ম্যাটার। মাথায় রাখবেন মেক আর লেট কিন্তু একই মিনিং না। মেক মানে হচ্ছে ফোর্স করা, লেট মানে হচ্ছে অ্যালাউ করা, পারমিট করা বা এনাবেল করা। তো উপরে যেরকম আমি মেক এবং ফোর্স এর মধ্যে কানেকশন তৈরি করেছিলাম, ঠিক একই রকম লেটের বদলে আপনি চাইলে অ্যালাউ, পারমিট এবং এনাবল ব্যবহার করতে পারেন। বাট সেক্ষেত্রে আপনাকে এই যে ভার্বের বেস ফর্ম যেগুলো ব্যবহার করার কথা বলেছি, সেই ভার্বের বেস ফর্ম গুলোর আগে টু বসিয়ে সেগুলোকে ইনফিনিটিভ করতে হবে। আপনাকে বলতে হবে আই অ্যালাউড পিপল টু এন্টার দ্য রুম অথবা আই অ্যালাউড মাই কার টু বি রেন্টেড। সো ইন এ নাটশেল যেটা বলা হলো, মেক এবং লেটের পরে আমরা যেই অবজেক্ট নিয়ে আসি না কেন সেই অবজেক্টের ভার্বটা হবে বেস ফর্ম। আর মেকের বদলে যদি ফোর্স ব্যবহার করি তাহলে আমাকে দিতে হবে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব। লেটের বদলে যদি আমি অ্যালাউ, পারমিট বা এনেবল ব্যবহার করি, ঠিক একই রকম মূল ভার্বের বদলে আমাকে দিতে হবে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব। সবাই কি বুঝতে পেরেছেন মেক, লেট? জি স্যার। জি স্যার। ওকে, লাস্ট আজকে ছেড়ে দিব আপনাদের, অনেক ভয়েস নিয়ে বিনা কারণে অনেক টানা হয়েছে। লাস্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেল্প। দেখেন হেল্পের ক্ষেত্রে কখনোই আনঅ্যানিমেটেড অবজেক্ট বসবে না, কোনো ধরনের আনঅ্যানিমেটেড অবজেক্ট বসবে না। ওই যে কমিটি বা টিমের কথা বলেছি সেগুলো আপনি এখানে বসাবেন না। হেল্পের ক্ষেত্রে আপনি হেল্প শুধুমাত্রই পার্সনকে বোঝান, পার্সন ছাড়া আপনি আর কাউকে হেল্প করতে পারেন না। তো হেল্প যখন আমরা ব্যবহার করব, এটা আসলে পজিটিভ ভার্বও না, এটা ডিরেক্ট একটা ভার্ব। আই হেল্প রহিম, এটা একটা অ্যাকশন পুরোপুরি। কিন্তু যখন আমি হেল্প ব্যবহার করব সেক্ষেত্রে আমরা দুইটাই ফর্ম ব্যবহার করতে পারি। আমি টু প্লাস ভার্ব ব্যবহার করতে পারি অথবা শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি, মিনিং এর কোনো পার্থক্য হয় না। এক্ষেত্রে আপনি বলতে পারেন আই হেল্পড রহিম টু ডু দ্য ওয়ার্ক, অথবা আপনি বলতে পারেন আই হেল্পড রহিম ডু দ্য ওয়ার্ক। দেয়ার ইজ নো ডিফারেন্স। সো এই হচ্ছে 5 ধরনের পজিটিভ ভার্ব। আমি এখন এই জিনিসটাই আপনাদেরকে একটু বইতে ভিজিট করাবো, বইতে কিভাবে আছে সেটা একটু দেখাবো। মেক, মেক দিয়ে যেটা আমি বললাম, মেক ক্যান অনলি বি make can be followed only by a clause in active voice. It is stronger than have or get, it means force, যেটা আমি অলরেডি আপনাকে বলেছি। এবং make এর পরে কখনো আমাদের এই যে অবজেক্ট কি বলবো রিসিভার কখনো বসে না make এর পরে। আপনি যখন make এর বদলে ফোর্স ব্যবহার করবেন তখন আপনাকে ভার্বটাকে ইনফিনিটিভে দিতে হবে। দ্য রবার মেড দ্য টেলার গিভ হিম দ্য মানি। আর মেড এর বদলে ফোর্স ব্যবহার করলে বলতে হবে দ্য রবার ফোর্স দ্য টেলার টু গিভ হিম দ্য মানি। এখানে গিভ ছিল ভার্বের বেস ফর্ম, এখানে ইনফিনিটিভ টু গিভ হয়ে গিয়েছে। এই হচ্ছে মেক। মেক এর উদাহরণ এখানে আছে। তারপরে লেট। সো লেট ইজ নট অ্যাকচুয়ালি পজিটিভ, ইট মিনস অ্যালাউ অর পারমিট। এটা আসলে পজিটিভ ভার্ব না, কিন্তু এটাকে অ্যালাউ বা পারমিট বোঝানো হয়। হাউএভার এটা যেহেতু পরীক্ষায় আসে সেটাকে আপনার এখানে দিয়ে দিয়েছে। এবং যেটা আমি আপনাকে বললাম সাবজেক্টের পরে পারমিট, অ্যালাউ, আমি আরো একটা জিনিস বলেছি এনাবল। পারমিট, অ্যালাউ, এনাবল তিনটাই হতে পারে। সো এই তিনটা জিনিসের পরে যখন আমি ব্যবহার করি তখন ভার্বকে আমার ইনফিনিটিভ ফর্মে লিখতে হবে। আর যদি লেট দিয়ে লিখি তখন ভার্বটাকে আমরা সিম্পল ফর্মে লিখবো।
এখানে একটা নোট দিয়েছে, এটা আশা করি আপনাদের মধ্যে কারোরই ভুল হবে না। লেট ইজ নট ইন্টারচেঞ্জেবল উইথ লিভ হুইচ মিনস টু গো অ্যাওয়ে। অর্থাৎ এটা কেন দেয় যে অনেক সময় লেট আর লিভ দুটাকে আমরা গুলাই ফেলতে পারি, আশা করি আপনারা কেউ গুলাবেন না, কেউ যাতে না গুলান সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তো যেটা বললাম, জন লেট হিজ ডটার সুইম উইথ হার ফ্রেন্ডস, সেই সেন্টেন্সটাই যদি আমি লেটের বদলে অ্যালাউ কথাটা ব্যবহার করি তখন সুইমের বদলে টু সুইম ব্যবহার করতে হবে, এবং পারমিটেড ব্যবহার করলেও আমি সুইমের বদলে টু সুইম ব্যবহার করব। দিস ইজ লেট। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ হেল্প। সো হেল্পে বলেই দেওয়া আছে হেল্প ইজ নট actually a positive verb either, but it is generally considered with positive verbs in grammar textbook. So যেটা আমি আপনাদেরকে বললাম যে হেল্প অ্যাকচুয়ালি কোনো পজিটিভ ভার্ব না, হেল্পের মানে হচ্ছে অ্যাসিস্ট করা, সাহায্য করা, এবং আমি চাইলে এটাকে বেস ফর্ম বা সিম্পল ফর্মে ইউজ করতে পারি হেল্পের পরে, অথবা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, মিনিং এর কোনো পার্থক্য হবে না। হেল্পের পরে ভার্ব ইন সিম্পল ফর্ম অথবা ভার্ব ইন ইনফিনিটিভ। এই হচ্ছে পজিটিভ ভার্বের গ্রামার। আজকের ক্লাসে যা পড়ানোর পড়ে ফেলেছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল, বলে আমি ওই ভয়েস সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে ওই যদি সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বা অতিরিক্ত অংশ থাকে তো ওইটা কি ওই বাই মি বা বাই হিম এর পরে আগে দিলে কোনো সমস্যা আছে কিনা? যেমন হি ইটস রাইস, রাইস ইজ ইটেন বা ইন দা মর্নিং যদি থাকে তাহলে কি ইন দা মর্নিং বাই হিম বা বাই হিম ইন দা মর্নিং এরকম করা যাবে কিনা? এই অ্যাডভার্ব অফ টাইমটা বাই এর আগে দিতে হবে, মানে রাইস ইজ ইটেন ইন দ্য মর্নিং বাই মি, জি জি অর্থাৎ বাই প্লাস যে নতুন সাবজেক্টটা সবার পরে যাবে সেন্টেন্স। জি জি জি, ধন্যবাদ। ওকে, সো আজকে ক্লাসটা একটু বড় হয়ে গেল, সরি। আজকে আসলে ভয়েস নিয়ে অনেক বেশি ডিসকাস করা হয়েছিল, আমি যতটুকু চিন্তা করেছিলাম সংক্ষেপে হবে ততটুকু হয়নি। সো ভালো থাকবেন সবাই, আগামী রোববার ইনশাল্লাহ আবার আপনাদের সাথে পরবর্তী টপিকগুলো নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Alaikum assalam. নমস্কার স্যার।